শিক্ষায়, দীক্ষায়, মেধায়, সংস্কৃতিতে আমরা বলতাম আমরা সবার থেকে এগিয়ে। তাহলে বামফ্রন্ট সরকার এটাই চেয়েছিল, ধাপে ধাপে, একদিনে হয়নি। যুক্তফ্রন্ট সরকার, তার থেকে বামফ্রন্ট সরকার, আমরা বললাম লাঙল যার জমি তার, যে চাষ করছে আরো ভালোভাবে করবে, ফসলটা কৃষকের গোলায় যাবে। এজন্য তেভাগা আন্দোলন হলো, অপারেশন বর্গা হলো, ভূমি সংস্কার হলো। কৃষকরা মাটির তলায়, পায়ের তলায় মাটি খুঁজে পেলেন। তাহলে জোরদার জমিদারের বিরুদ্ধে লড়াই হলো লাল ঝান্ডা নিয়ে। এখন কি হচ্ছে? আমরা বলেছিলাম লাঙল যার জমি তার। এখন বিজেপি তৃণমূল আমলে কি হচ্ছে? কালো টাকা যার জমি তার। সুতরাং যে কৃষকরা পাট্টা পেয়েছিল, জমি পেয়েছিল, জমিদারি শাসন শেষ করে যারা অন্তত মাথায় ছাদ, পায়ের তলায় মাটি, তাদের হাত পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ক্রমাগত মুষ্টিমেয় কিছু জন, তাদের হাতে এই সব মাটি, সব জমি জড়ো হচ্ছে। একবার যখন কৃষক তার ফসলের অধিকার পেল, তাহলে এক ফসলি জমিকে দু ফসলি, তিন ফসলি করতে হবে। তার জন্য সেচের ব্যবস্থা, ক্ষুদ্র মাঝারি সেচ আমরা করলাম। বড় সেচ কেন্দ্র সরকারের, দীর্ঘদিন লড়াই করে আমরা তিস্তা প্রকল্প নিয়ে এলাম। ভাকরা নাঙ্গাল যেরকম পাঞ্জাবের চেহারা পাল্টে দিয়েছে, রাজস্থান, দিল্লি, জম্মু, হরিয়ানা পর্যন্ত যে জল আসে, আমাদের এখানে আমরা তিস্তা প্রকল্পকে শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। মোদী আর মমতার সরকার এলো, ঘাপটি মেরে চুপি সারে তিস্তা প্রকল্প বন্ধ করে দিল। তাহলে এখন আর সেচ প্রকল্প নয়, এখন সেচের জমি, নদীর জমি, চরের জমি, বাঁধের জমিকে লুট করবে, তার প্রতিযোগিতা চলছে আপনাদের জেলাতে। দীর্ঘদিন যারা বসবাস করছে, চাষবাস করছে, তাকে সেখান থেকে উৎখাত করা হচ্ছে। জঙ্গলের জমি হোক, লুট করা হচ্ছে, কোন নিয়ম মানা হচ্ছে না। একবার যখন মানুষ ফসলের অধিকার পেল, সে শিক্ষার অধিকার চাইল, তখন স্কুল তৈরি হলো। প্রাইমারি, যেখানে প্রাইমারি ছিল মাধ্যমিক, যেখানে জুনিয়র হাই ছিল সেখানে হাই, যেখানে হাই ছিল সেখানে হায়ার সেকেন্ডারি, যেখানে কলেজ ছিল না, বিশ্ববিদ্যালয় ছিল না, মেডিকেল কলেজ ছিল না, তলা থেকে চাপ তৈরি হলো। হাজার হাজার ঘরের ছেলে মেয়েরা, যাদের বাপ ঠাকুরদা কোনোদিন স্কুলে গন্ডি করেনি, তারা যখন বামফ্রন্ট আমলে আমরা 12 ক্লাস পর্যন্ত ফ্রি করে দিলাম, যখন বই দেওয়া শুরু হলো, ইউনিফর্ম দেওয়া শুরু হলো, হাজিরা ভাতা দেওয়া শুরু হলো, সাইকেল দেওয়া শুরু হলো, মিড ডে মিল দেওয়া শুরু হলো, তাহলে যাদের নানা নানি, দাদা দাদি কোনোদিন স্কুলে যায়নি, সেই ছেলে মেয়েরা স্কুলে গন্ডি পেরোলো। স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, নিয়মিত বছর বছর পরীক্ষা হলো, সেই ঘরের ছেলে মেয়েরা স্কুল মাধ্যমিক টিচার হলো, মাদ্রাসার টিচার হলো। এইভাবে এই সমাজের উত্তরণ ঘটে। বামপন্থীরা যখন এই উত্তরণ ঘটাচ্ছিল, আমরা বললাম সবাই কৃষিতে কাজ পাবে না। তাহলে একজন কৃষকের অনেকগুলো ছেলে, তাহলে কোথায় যাবে? তাহলে কেউ দোকান দেবে, কেউ গাড়ি নেবে, কেউ সরকারে যাবে, কেউ ব্যবসা করবে। তাহলে ক্ষুদ্র মাঝারি ব্যবসায় আমরা গোটা দেশের মধ্যে প্রথম হলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ 10 বছরে গোটা দেশে যত বিনিয়োগ, সবার আগে পশ্চিমবঙ্গ। আজকে দাঁড়িয়ে নতুন কোনো কলকারখানা হচ্ছে না। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এসে বলে যাচ্ছেন, শিলান্যাস করছেন, হ্যান করেগা ত্যান করেগা। উত্তরবঙ্গে কত কথা বলেছেন, চা শিল্প নিয়ে বলেছেন, পর্যটন শিল্প নিয়ে বলেছেন, পরিবহন নিয়ে বলেছেন, রেল নিয়ে বলেছেন, এইমস নিয়ে বলেছেন, শিক্ষা নিয়ে বলেছেন, চিকিৎসা নিয়ে বলেছেন, কিন্তু সব ভোঁভা। তার বদলে কি হচ্ছে? তার বদলে এই যে এখানে দেখলেন রাভা নৃত্য, আদিবাসী নৃত্য, রাজবংশীদের আমাদের বৈরাগী নৃত্য, গান, এই বৈচিত্র্য আছে উত্তরবঙ্গে। এবার উত্তরবঙ্গ কোন পথে যাবে? দার্জিলিং এ নেপালি গোর্খালি নাম করে, কোচবিহারে রাজবংশী নাম করে, আলিপুরদুয়ারে আদিবাসী নাম করে,
জলপাইগুড়িতে, উত্তর দিনাজপুরে মুসলমান নাম করে, কোথাও উদ্বাস্তু মতুয়ার নাম করে এই মানুষকে ভাগ করা হলো। পরিচিতি সত্তার ভিত্তিতে এই যে জনগণ বলি, জনতা বলি, তাকে আলাদা আলাদা খোপে ভাগ করে দেওয়া হলো। যেরকম পায়রা পোষে লোকে, বাড়ির ছাদের উপরে আলাদা আলাদা বাক্স বানায়, তাতে আলাদা খোপ করে, সেই খোপে পায়রা পোষে, সেরকম মানুষকে আলাদা আলাদা খোপে দিয়ে দেওয়া হলো। কার লাভ হলো? দার্জিলিং এ পাহাড়ের লাভ হলো? রাজবংশী ছেলে মেয়েদের কাজ হলো? মুসলমানদের লাভ হলো? মতুয়াদের লাভ হলো? আদিবাসীদের লাভ হলো? বরঞ্চ যখন এই আক্রমণ হচ্ছে, আমরা বলি না, এই যে সান্ত্বনা রায়, জলপাইগুড়ির মহিলা, মাত্র 21-22 বছর বয়স, তাই তো সলিন্দা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভেজাল স্যালাইনের জন্য, বিষাক্ত স্যালাইনের জন্য মারা গেলেন। তাহলে আমরা কি বলবো এটা রাজবংশী? আর যে মুহূর্তে বলবো তাহলে বৃন্দাবনে যিনি মারা গেলেন মুসলমান, তাহলে আমরা বলবো মুসলমান। এই ভাগটা যত করবে, পিসি ভাইপোর জাল স্যালাইন কাণ্ড তত বেশি চলবে। হাসপাতালে ওষুধের বদলে ভেজাল ওষুধ হবে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য স্যালাইন দেওয়ার বদলে বিষাক্ত স্যালাইন দেওয়া হবে। এইভাবে গোটা দেশে আমাদের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যাংক, পোস্ট অফিস, এয়ারলাইন্স, এয়ারপোর্ট, রেল লাইন, রেল স্টেশন, খনি সব ধ্বংস করা হচ্ছে। আর মানুষকে ধর্মের হুজুগের নামে, ভাষার নামে, জাতপাতের নামে ভাগ করা হচ্ছে। ভাষা আছে, ধর্ম আছে, জাতপাত আছে, কেউ অস্বীকার করছে না। কিন্তু জ্যোতি বসু কি বলেছিলেন? ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলাবেন না। ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলালে গোটা উত্তর ভারত তো বটে, পাশে বাংলাদেশে দেখুন, এই যে অনন্তদা বলছিল, বাংলাদেশ তো ছিল, আছে, থাকবে, কিন্তু সেখানে ধর্মের নামে আজকে সংখ্যালঘু মানুষ, হিন্দু সংখ্যালঘু, তার মন্দির, তার প্রাণের উপরে হামলা হচ্ছে। কেন হচ্ছে? কারণ সেখানকার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে মৌলবাদী শক্তি তারা তাগত পেয়েছে। তার যদি গণতন্ত্র না থাকে, আইনের শাসন না থাকে, কে কার মন্দিরে ঢুকে, কে কার মসজিদে ঢুকে হামলা করবে? আর গণতন্ত্র না থাকলে ধর্মনিরপেক্ষতা থাকবে না। ধর্মনিরপেক্ষতা না থাকার ফলে, কেন আমরা ধর্মনিরপেক্ষতা বলি? কুচবিহারের মানুষকে বুঝতে হবে। বিজেপি আরএসএস এতদিন বুঝিয়েছে ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে মুসলমানদের সেবা করা, না, সংখ্যালঘুদের। সংখ্যালঘু মানে শুধু মুসলমান না। তাহলে এখানে মুসলমান সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু। তাহলে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার। আর ধর্মের নাম করে রাজনীতি মানে হচ্ছে বহু সংখ্যকবাদ। যার সংখ্যা বেশি তার মাতব্বরি, বলবে আমার এখানে বেশি সংখ্যাধিক্য, তাহলে আমি ঠিক করব, কোনো আইন, কোনো সংবিধান মানব না। তাহলে ওখানে মুসলমান বেশি বাংলাদেশে, তাহলে হিন্দু মানুষের অধিকার থাকবে না। তাহলে এখানে হিন্দু বেশি, তাহলে এখানে মুসলমান, খ্রিস্টান, শিখ, পারসিক, বৌদ্ধ তাদের অধিকার থাকবে না। এই জন্য বাংলাদেশে আজকে আদিবাসী, সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ, সেখানকার এমনকি মুসলমান যারা এই মৌলবাদীদের সঙ্গে যাবে না, তাদের মাজারেও হামলা হচ্ছে। আওয়ামী লীগ তত্ত্ব, তার উপরে হামলা হচ্ছে। কমিউনিস্ট পার্টি, বামপন্থী, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, তাদের উপরে হামলা হচ্ছে। আবার যারা হিন্দু, আগে সরকারকে সমর্থন করেছিলেন, আওয়ামী লীগের পক্ষে ছিলেন, তাদের উপরে আক্রমণ হচ্ছে। এই জন্যই আমরা বলি, সিপিআইএম সব দলগুলোকে নিয়ে, শুধু বামপন্থী না, বাকি সবাইকে নিয়ে আমরা বলছি সংবিধানের শাসন থাকা উচিত।